সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি আলী আশরাফ আপনাদের সাথে আছি নিক্কন আয়োজনের লাইভ অনুষ্ঠানে। নিক্কন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র রেডিও স্টেশন। 98.8 এর প্রতি মঙ্গলবারে সম্প্রচারিত হয় লোকগীতির এই আয়োজনটি। এই আয়োজনে আমরা প্রতিদিন আপনাদের সামনে হাজির হই লোক সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে। তাতে লোক সংস্কৃতির একটি শক্তিশালী দিক হল গান, লোকগীতি। আপনারা এতক্ষণ সেই গানগুলো শুনেছেন, আমাদের লাইভের পরেও আরও কিছু শুনতে পাবেন। কিন্তু গানের, লোকগীতির একটা মূল দিক হচ্ছে যে লোকগীতি ভাব সমৃদ্ধ। অতএব যদি ভাব না বোঝা যায় তাহলে শুধু গানের রস পুরোপুরি আস্বাদন করা সমস্যা। সেই জন্য আমরা মাঝে মধ্যে লোক সংস্কৃতির বিভিন্ন দিকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে মত বিনিময় করি। এর মাধ্যমে আপনাদের মতামত থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আর এই আমাদের মাধ্যমে অন্যান্য শ্রোতারাও সমস্ত বিষয়টা জানতে পারে। এই নিয়ে হচ্ছে আমাদের এই লোক সংস্কৃতির আয়োজন। আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন তারা একটু দ্রুত আমাকে ফোন করে, মানে কমেন্ট করে জানান। ফোনের যে কমেন্ট অপশন আছে সেই কমেন্ট অপশনের মাধ্যমে আমাদেরকে জানান যে আপনারা ঠিকমতো আমাদের কথা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না। আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমের দিকে অগ্রসর হতে পারি। আজকে একটা খুব বিশেষ দিন বলবো আমি। বিশেষ দিন বলবো এই জন্য যে আজকে হলো 4 ভাদ্র। তার মানে ভাদ্র মাস শুরু হয়েছে। ভাদ্র বাংলা মাসের 5ম মাস। আর জানেন যে আমরা ষড়ঋতুর দেশ, সেখানে আমাদের 3য় ঋতু হচ্ছে শরৎ। অন্য অনেক মানুষের মতো শরৎ ঋতুও আমার খুব প্রিয় ঋতু নানা কারণে। তার মধ্যে একটা হচ্ছে যে এই সময়ের আকাশটা আমার খুব ভালো লাগে। এই যে মেঘ, অনেকে বলে যে আপনার প্রিয় রং কোনটি, তা আমি বলি যে আমার প্রিয় রং জমিনে পাওয়া যায় না, আমার প্রিয় রং বছরে সবসময় পাওয়া যায় না। আমার প্রিয় রং, একজ্যাক্ট প্রিয় রং সবসময় শরতের আকাশে মেঘের ফাঁকে ফাঁকে দিয়ে যে রংটা দেখতে পাওয়া যায় আকাশের, সেটাই হলো আমার প্রিয় রং। আকাশি রং বলে কিছু আঁকলে সেটা ঠিক একজ্যাক্ট আমার মন পুত হয় না। আর আরেকটা ব্যাপার হলো যে এই যে কাশফুলের বন, এইটা হলো খুবই আকর্ষণীয় একটা বিষয় আমার কাছে মনে হয়। আমি আমার বাল্য শৈশবে মহানন্দার তীরে, আমাদের নানার বাড়িটা হলো মহানন্দা নদীর তীরে, তো সেখানে যেতাম। তারপরে নৌকা পার হয়ে সেই কাশবনে যেতাম। সবাই অনেক সতর্ক করতো যে ওই ওপারে অনেক সাপ আছে, অমুক আছে। তো কিসের কি, কাশফুলের সাপের কামড়ের থেকে, ভয়ের থেকে কাশ বনে ঘোরার আনন্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে, বা আমার কাছে। আমার মামাতো ভাইও ছিল, তারাও আমার সাথে একমত ছিলেন।
হ্যাঁ, মোহাম্মদ সবের আলী এসেছেন, যথারীতি হাততালি দিচ্ছেন। আপনি একটু বলেন, আপনি সাধারণত দেন, কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না আর দেখতে পাচ্ছেন কি না। আমার গলা আবার একটু নিচু, ফলে অনেক সময় শোনা যায় না। তবে এখানে যন্ত্রপাতি সাউন্ড যত সম্ভব দূরে রেখেছি। তো আপনি আমাকে বলেন। মোহাম্মদ সবের আলীকে ধন্যবাদ যে তিনি একটি মন্তব্য করেছেন। আমাদের আর একজন শ্রোতা মোহাম্মদ সাজ্জাদ আলম বলছেন, আলী আশরাফ চাচা, যান চলে আসলাম নিয়মিত ঢাকা থেকে। হ্যাঁ, আসলেন তো, কিন্তু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে বলেন আমাকে। আচ্ছা, মোহাম্মদ সবের আলী হাততালি দিচ্ছেন, তার মানে সম্ভবত শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আর একটি মন্তব্য করার জন্য। আর মোহাম্মদ সাজ্জাদ আলম, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মোহাম্মদ সবের আলী একটা আমাকে কি বলবো লাইক দিয়েছেন, সহমত পোষণ করেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনার এই 3টি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আমরা যেটা বলছিলাম যে এই যে শরৎকালের শুরু হলো আমাদের তৃতীয়, মানে যে ঋতু, 6টা ঋতুর মধ্যে তৃতীয় ঋতু। এই 6টা ঋতুর প্রথম, মানে তৃতীয় ঋতু, আর তৃতীয় ঋতুর প্রথম মাস হচ্ছে ভাদ্র, এর পরের মাস আশ্বিন। তো এই ভাদ্র মাসের কিন্তু অনেক গরম পড়ে, এবং এই গরম এবার অবশ্য গরম বোঝা যায়নি, আমের সময়ও গরম থাকে, কিন্তু এই মানে ভাদ্র মাসে একটা ফল ফলে, সেটাকে তাল বলে। আমাদের সংস্কৃতিতে তাল গাছ, তারপর তাল ফল, তালের রস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে অবস্থান করছে। এখন অবশ্য কমে গেছে আমাদের বিভিন্ন আমদানি জাত বিভিন্ন জিনিসের কারণে, কিন্তু তারপরেও তালের সময়ে এই যে তালের পিঠা হয় সেটা খুব চমৎকার। তারপর তালের পায়েস দুধ দিয়ে এবং ভাজা, তেলে ভাজা, খেতে খুব মজার। আচ্ছা, আমাদের আর একজন প্রিয় শ্রোতা, যিনি খুব নিয়মিত, ইসমাইল হোসেন, তিনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই মূল্যবান মতামত দিয়েছেন। তো আপনাদের ওইদিকে আমাদের কেমন শোনা যাচ্ছে একটু বলেন। সবের আলী আমাকে আর একটি দিয়ে আলিঙ্গন জানিয়েছেন। মোহাম্মদ সাজ্জাদ আলম বলছেন যে লাইভে সব ঠিক আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে এটাই আমরা প্রথম দিককার শ্রোতাদের কাছ থেকে, আমি বিশেষত, আপনারা জানেন যে আমি হলাম নতুন লোক, এই যন্ত্রপাতি এগুলো আমার খুব দখলে নাই, সেই জন্য আমি প্রথম দিকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে সব মতো ঠিক মতো আপলোড করা হলো কি না। ধন্যবাদ আপনাকে। RDX মুস্তাকিন চৌধুরী বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা মূল্যবান মতামত দিয়েছেন। তো আপনি এখন কোথায় আছেন এবং আপনার ওখানকার আবহাওয়া কেমন সেটা জানাবেন। মোহাম্মদ মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। তারপর তিনি বলছেন যে রিমঝিম বৃষ্টিতে বিকেলের শুভেচ্ছা আপনাদের চাপাই পলসা মিশন বাজার থেকে। তো আপনাকেও শুভেচ্ছা এবং শুভকামনা আপনার, আর এই মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তারপর বলছেন, বাজারে দেখছি, শুনছি, মাশাআল্লাহ চমৎকার হচ্ছে, লাইভ অনুষ্ঠান চালিয়ে যান। ও আচ্ছা, তাহলে শোনা বা দেখার কোনো সমস্যা
হচ্ছে না। খুবই খুশি হলাম এবং আশ্বস্ত হলাম যে হ্যাঁ ঠিক আছে, সবের আলী বলছেন যে ওকে, হ্যাঁ ওকে, ধন্যবাদ আপনাকে যে আপনি বেশ কয়েকটা কমেন্ট করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে আপনি আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছেন এবং আরও অনেকক্ষণ থাকবেন। তো আমরা যেটা বলছিলাম যে এই যে কাশফুল আর তালের পিঠা, এইগুলো হলো ভাদ্র মাসের খুব ভাদ্র মাসের আর একটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই ভাদ্র মাসের বিভিন্ন ব্রত আছে, আর তার সাথে হলো কোনো কোনো এলাকায় ভাদু গান আছে। আমরা এই রঞ্জনের কণ্ঠে একটা ভাদু গান শুনব আমাদের এই লাইভ অনুষ্ঠানের পরেই, দিয়ে আমরা আজকের মানে এই বছরের শরৎ এবং ভাদ্র মাসকে স্বাগত জানাবো এই গানের মাধ্যমে। তো এই গেল আমাদের মোটামুটিভাবে আমাদের নতুন মাসের বিষয়ের কথা। এর পরের বিষয়টা হচ্ছে যে আমরা আগেই বলেছি যে একেবারে সূচনাতে আজকে হলো দেবব্রত বিশ্বাসের বিদায় দিবস বা মৃত্যু দিবস বা প্রয়াণ দিবস। তিনি 1980 সালের 18 আগস্টে মৃত্যুবরণ করেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 19 আগস্ট, মানে 22 আগস্ট, 1911 সালের 22 আগস্ট। তাহলে মানে তার জন্মদিন আর মৃত্যুর দিন খুব কাছাকাছি। আমরা আগামী সপ্তাহেও তাকে একবার স্মরণ করব জন্মদিন উপলক্ষে। দেবব্রত বিশ্বাসের জন্মে এটা একটা ভালো যে আজকে যে বিষয়গুলো বললাম, সময়ের অভাবে অনেক সময় অনেক কথা বলা যায় না, তো আজকে যে কথাগুলো বলবো আগামী 22 তারিখে, আর এই 22 তারিখ উপলক্ষে আর সেই কথাগুলো বলবো না, আমাদের পরের বোধহয় 26 তারিখে হবে। তো দেবব্রত বিশ্বাসের জন্ম হয়েছে আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জে। তার পিতার নাম দেবেন্দ্র মোহন বিশ্বাস আর মার নাম হলো অবলা দেবী। দেবব্রত বিশ্বাসের গানের এই আগ্রহটা শিশুকালে তার মার কাছ থেকেই পেয়েছেন। তার মার মাধ্যমে তিনি ব্রহ্মসঙ্গীত, আচ্ছা তার একটা তথ্য হলো যে নাম দেখে অনেকেই আমরা মনে করি যে হিন্দু, কিন্তু আসলে এটা ভুল। রবীন্দ্রনাথের মতোই দেবব্রত বিশ্বাসরাও কিন্তু হিন্দু ছিলেন না, তাদেরকে বলা হয় ব্রহ্ম। পিতামহ কালীমোহন বিশ্বাস এই ব্রহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। তো এই মা তাকে ব্রহ্ম সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের সাথে তার পরিচয় করিয়ে দেন। এবং মায়ের কাছ থেকে এই উৎসাহ প্রেরণা পেয়ে তিনি গানের ব্যাপারে আগ্রহী হন এবং গান চর্চার সাথে যুক্ত হন তার এক কাকার মাধ্যমে। 1927 সালে ম্যাট্রিক পাশ করে কলকাতা সিটি কলেজে ভর্তি হন তিনি। এই সময় ব্রাহ্ম সমাজ ও পরে শান্তিনিকেতনে তিনি গান গাওয়ার আমন্ত্রণ পান এবং সেখানে তার সাথে পরিচয় হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। আমাদের দেবব্রত বিশ্বাসের জীবনটা অনেক বিচিত্র, যে কারণে বলছি যে দুবার বলতে পারলে ভালো হয়। কারণ লোকগীতি বা সমাজগীতি, সামাজিক আন্দোলন, এইসব ব্যাপারে এইসব বিষয়ে তার ব্যাপক ভূমিকা ছিল। আমাদের সংক্ষেপে আজকে শুধু এইটুকুই বলবো আমি যে আগে দেখে নিয়ে নতুন না, ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় তিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একজন সমমর্মী বলবো, সহানুভূতিশীল এবং সমর্থক। এবং শুধু না, তিনি সারাটা সময় 9 মাস ধরেই
তার গলার মাধ্যমে, তার কণ্ঠস্বরের মাধ্যমে গান গেয়ে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন বা মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণা বা আত্মবিশ্বাস বা আত্মশক্তি, যে আমরা একা একা করছি না, আমাদের সাথে, আমাদের এই যুদ্ধের সাথে আরও অনেক, খালি বাংলাদেশের শিল্পীরা নয়, ভারতের শিল্পীরাও আমাদের সাথে আছে। তো এইভাবে হয়। এবং দেবব্রত বিশ্বাস তার পরিচিত বিভিন্ন ভাষাভাষী গায়কদেরকেও বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধর পক্ষে প্রবলভাবে সমর্থন করেন। সবশেষে কথা হলো, এই গানগুলো গেয়ে তিনি যে অর্থ উপার্জন করেছিলেন সেটা তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে দিতেন। তো এই গেল মোটামুটিভাবে আমাদের। এর মধ্যে আবার 16 মিনিট চলে গেল। যাই হোক, এটা দরকারি কথা। আমাদের পূর্বজদের যদি আমরা শ্রদ্ধা না জানাই, স্মরণ না করি, তাহলে তো খুব সমস্যা। তো আজকে আমাদের একই ধরনের একটা খুব একদিক দিয়ে বলবো খুবই দুঃখজনক একটা বিষয়, আর তারই সাথে আমি বলবো যে আমাদের জন্য একটা পথ প্রদর্শক তিনি হচ্ছেন যে শিক্ষিকা মেহরিন চৌধুরী। আমরা জানি যে গত 20 জুলাই রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই বিমান বিধ্বস্ত হওয়ার সময়ে আমাদের শিক্ষিকা, ওই প্রতিষ্ঠানের শিক্ষিকা মেহরিন চৌধুরী ছিলেন ছাত্রছাত্রীদেরকে, অভিভাবকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ছিল। এটাই তার দায়িত্ব ছিল, যে শেষ সময় এসে ছাত্রছাত্রীদেরকে, গার্জেনকে বুঝিয়ে দেওয়া। তো তিনি ওইটা করছিলেন এবং এই সময় অপেক্ষা করছিলেন ওই কাজটা, বুঝিয়ে দেওয়ার কাজটা করার জন্য। এই সময় জেট বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। তো তিনি সেখান থেকে নিরাপদে চলে যেতে পারতেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে বেশ কিছু তারই ছাত্রছাত্রী আগুনের মধ্যে আটকা পড়েছেন। তো সেই আগুন থেকে তিনি সেই ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করে বের করে নিয়ে আসলেন, একটা একটা করে, সময় সাপেক্ষ ব্যাপার। এবং সবাইকে তিনি আশ্বস্ত করতে থাকলেন যে ভয় পেও না, তাড়াতাড়ি দৌড় দাও, ভয় পেয়ে আবার পড়ে যেও না, কিন্তু খুব ধীরে ধীরে যেও না, তাড়াতাড়ি যাও, আর আমি তোমাদের সাথেই আছি। এইভাবে বারবার তিনি চিৎকার করছিলেন এবং শিশুদের যারা হতভম্ব হয়ে গেছে এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে, জড়সড় হয়ে গেছে, তাদেরকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করলেন এবং বেশ কিছু শিশুকে তিনি নিরাপদে বের করলেন। কিন্তু এই সময় ওই জেটের ট্যাঙ্ক দ্বিতীয় দফা বিস্ফোরিত হলো এবং সেই আগুনে শিক্ষিকা মেহরিন সম্পূর্ণ ঝলসে গেলেন। এবং পরে তিনি ওই দিন সন্ধ্যার সময়, রাত্রে, ওই দিন শেষের দিকে এসে তিনি মৃত্যুবরণ করেন বার্ন ইউনিটে। তিনি নীলফামারী জলঢাকা পৌরসভার বগুলা গাড়ি গ্রামে তার বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার তিনি নীলফামারীর মেয়ে ছিলেন, আর তার গ্রামের নাম ছিল বগুলাগাড়ি। একটা ঘটনা হলো যে এই বগুলাগাড়ি গ্রামে কিন্তু একটি খুব ভালো স্কুল আছে, সম্ভবত তিনি এই স্কুলের ছাত্র ছিলেন এবং তিনি এই ঘোষণা করেছিলেন যে এই মেহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ মেহরিন চৌধুরী তার নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকে মাইল স্টোনের মতো করে গড়ে তোলার কাজে
আত্মনিয়োগ করেছিলেন। তার মানে এটা শুধু ঢাকা শহরের একটা স্কুল না, তিনি যদি থাকতেন তাহলে হয়তো এক সময় আমরা একটা গ্রামীণ পটভূমিতেও একই মানের বা তার কাছাকাছি মানের আর একটা স্কুল পেতে পারতাম। তো কিন্তু যেটা এটা হলো ঘটনা। একটা বিষয় এখানে আমাকে বলতেই হচ্ছে যে আমরা অনেকেই আছি যেখানে আমরা তো সবাই কাজ করি, সবাই চাকরি করি, তাই না? আমরা সবাই চাকরি করি এবং এই চাকরি করতে যেয়ে জীবন জীবিকার দিকটা আমাদেরকে দেখতে হয়। আমরা দেখে দেখি, আমরা নিজের জীবন দেখি বা জীবিকা দেখি। এই জীবনানন্দের একটা কবিতা আছে যে এই অন্ধকারে সবাই এই পৃথিবীতে আরও এক মুহূর্তে চাই, বলছেন যে গলিত স্থবির ব্যাং আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে। অন্ধকারে মশা ভন ভন করে ঘুরছে কিসের জন্য? যে এই পৃথিবীতে আমি আর একটু থাকব, এই পৃথিবীতে আমরা আর একটু থাকব, এই জন্য তিনি মশা ঘুরছে গলিত স্থবির। কিন্তু কিছু মানুষ আছে তাদের জীবনের আদর্শের জন্য, জীবনের অনুভূতির জন্যই তারা পৃথিবী ত্যাগকে তুচ্ছ মনে করেন। এবং আমরা দেখতে পেলাম যে আমাদের এই শিক্ষিকা মেহেরিন চৌধুরী ওই ধরনের একজন মহিমাময় ব্যক্তি ছিলেন। তার স্বামী শেষ সময়ে তার স্বামী মনসুর হেলাল তাকে বললেন যে তুমি এইটা করলে কেন, তোমার তো নিজেরই 2টো বাচ্চা আছে। আমি বলছি যে আরে ওরাও তো আমারই বাচ্চা, আমি কি করে আমি আমার বাচ্চাদেরকে আগুনের মধ্যে ফেলে চলে আসতে পারবো? তো এই যে পেশার অর্থাৎ ছাত্ররা, তার এটা পুরনো একটা শ্লোক আছে, সম্ভবত ডাক্তার এবং শিক্ষকদের এই কিছুটা প্রাচীনপন্থী। আমরা সমস্ত প্রাচীন পন্থাকে নাকচ করে দিচ্ছি, কিন্তু যদি আমরা কিছু পরিমাণে আমাদের শিক্ষাক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে প্রাচীন পন্থাকে বজায় রাখতে পারতাম, অর্থাৎ এখনকার বাণিজ্য থেকে শিক্ষা এবং চিকিৎসাকে মুক্ত রাখতে পারতাম, তাহলে হয়তো আমাদের পরিবেশ পরিস্থিতি আর অনেকখানি ভালো থাকতো। প্রাচীন পণ্ডিতরা বলতেন যে ছাত্র পুত্রবৎ, এবং ছাত্র কথাটাই আসছে ছত্র থেকে, মানে ছাতা থেকে, এবং শিক্ষকের বাড়িতেই ছাত্ররা থাকতো, সেখানে লেখাপড়া করতো আর বিভিন্ন শারীরিক বা পেশাগত কাজকর্ম শিখতো। অর্থাৎ শারীরিক, মানসিক, চিন্তাগত সব ধরনের শিক্ষাই তিনি দেখাশোনা করতেন। দড়ি পাকানো, খাট ছাওয়া থেকে শুরু করে যত ধরনের কাজ আছে সব কাজেরই তালিম দিত, যাতে করে লেখাপড়া না করলেও পরে সংসারে ঢুকলে যাতে সব কাজ সে নিজের মতো করে করতে পারে। তো এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে মনে হয়েছে এই ধরনের একটি মনোভাব শিক্ষিকা মেহেরিন চৌধুরী যে ছাত্র, ঠিক এটা মিলে গেছে। হয়তো 1000 বছরের শিক্ষকরা এরকম কথা বলতেন, তো তাদের মতো করেই আজকেও শিক্ষিকা মেহেরিন চৌধুরী বলছেন যে ওরাও তো আমার ছাত্র। ওরা এইটা আসলে যে আমি একটা কাজ করছি, সেই কাজ থেকে আমি কিছু অর্থ পাবো জীবন জীবিকার জন্য, কারণ আমি তো বাতাস খেতে পারি না। এখানে অন্যান্য সামাজিক ব্যক্তি যারা আছেন তাদেরকেও এটা ভাবতে হবে। বিশেষ করে আমরা দেখতে পাই এখন পরিবর্তন হয়েছে কিছুটা, খুব যে পরিবর্তন হয়েছে তা না। এখনও তো এই তো গতকালকেই দেখলাম একজন খুব বড় মাপের বোম্বাইয়ের আর্টিস্ট, সে বলছে যে এখন আমি কপর্দক শূন্য।
তো এই যে শিল্পী, তারপর কবি, তাদের কবিতা পড়ি, উপন্যাস পড়ি, আমরা আনন্দ উপভোগ করি, চিত্ত বিনোদন করি, কিন্তু তাদেরও যে জীবন জীবিকা আছে, তাদেরকেও তো খেতে হয়, তারা তো বাতাস সেবন করে বাঁচে না। অতএব এই দিকটিও আমাদের দেখার দরকার। তো এইটা একটা দিক আছে যে আমাদের সমাজের দিক থেকে শিল্প, সাহিত্যিক শিল্প বা সাধারণভাবে কর্মীদের পেমেন্টটা বর্তমান বাজার দর অনুসারে আছে কি না, ঠিকঠাক আছে কি না, সেটা তারা আসলে অনেক সময় দেখার সুযোগ থাকে না। আমাদের সমাজ সবাই হিজহিজ হুজুজি হয়ে গেছে, কিন্তু যারা সমাজপতি আছে বা যারা বাজেট প্রণয়ন করেন বা যারা বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকেন, তাদের এই দিকটা দেখতে হবে। আর আমাদের দিক থেকে আর একটা ব্যাপার হলো যে আমি যখন একটা কাজ করব, আমি এটা মনে করি যে আমি যখন একটা কাজ করব, কাজটা গ্রহণ করার সময় আমাকে দেখে নিতে হবে যে আমি কতটুকু পাবো। কিন্তু আমার শুধু পেলে তো হবে না, আমাকে দিতেও হবে। এটা সেবাধর্মী প্রশ্ন, আমাকে এটা দিতেও হবে। আমি কতটুকু দিব, আমি আমার সবচেয়ে ভালোটুকু দিব। তখন আমি এটা চিন্তাই করব না যে আমি প্রত্যাশা অনুযায়ী তো জীবিকা পাইনি। সেটা হয় যদি এরকম মনে হয় যে আমি এই পর্যন্ত আমার আকাঙ্ক্ষা অনুযায়ী জীবিকা পাইনি, তাহলে আমি কাজটা করব না। আমি যেখানে আমার খাপ খাবে সেখানে আমি চলে যাব। কিন্তু এখানে আমি কাজটাও গ্রহণ করব, আবার কাজটা ঠিক মতো করব না, এটা একটা বিরাট সমস্যা। সেই কারণে যারা কাজ সমাজপতি আছেন তারা অবশ্যই দেখবেন যাতে, যেমন ইউরোপের দিকে এটা একটা মোটামুটি ঠিকঠাক হয়েছে যে সবারই মিনিমাম ওয়েজ আছে, তার নিচে কোনো ওয়েজ বা মজুরি বা পারিশ্রমিক বা বেতন কেউ দিতে পারবে না। কাজ করালে তাকে মিনিমাম যে পারিশ্রমিক সেটা তাকে দিতে হবে। আর লোকজনের দিক থেকেও আমরা দেখতে পাই যে তারা কাজে কোনো ফাঁকিবাজি করে না। তারা হয়তো ওই সপ্তাহের মানে সপ্তাহের যে ছুটির দিন থাকে সেদিনকে হয়তো তারা অনেক আনন্দ উৎসব করে, ফুর্তি করে। অনেক সময় নানান উল্টাপাল্টা জিনিস খেয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে, সেটা সাধারণত শনিবার রাত্রে। কিন্তু রোববার রেস্ট নিয়ে সোমবার থেকে তারা যথারীতি পূর্ণ কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, এবং এই কাজের মধ্যে ফাঁকি দিয়ে কোনো আলাদা রিল্যাক্স করার রেওয়াজ তাদের মধ্যে নাই। সেরকম কাজ যদি কেউ করে তাহলে সামাজিক প্রশ্ন হবে। যাই হোক, এই বিষয়গুলো আসলে অনেক কথা বলা দরকার, সবারই বোঝা দরকার, জানা দরকার, এবং সবার একটা সর্বসম্মত নিয়ে একটা সামাজিক মতামত গড়ে তোলা দরকার। আমরা আজকের মতো যেটা বলছি যে শিক্ষিকা মেহরিন চৌধুরী, তিনি তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমার মনে হয় এটা একটা বলি যে এটা শুধু তিনি যে আমাদের দেশে সম্মানিত হয়েছে তার নয়, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আজকের গ্লোবালাইজ ভিলেজ, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু সব কিছু এখন আগের থেকে অনেক তাড়াতাড়ি বিভিন্ন পর্যায়ে প্রচারিত হয়। তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম তিনি এটা শুনেছেন, এবং তিনি এই মেহরিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন, এবং তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি মেহরিন চৌধুরী সম্পর্কে এরকম একটি মতামত দিয়েছেন। তার মানে মেহরিন চৌধুরী শুধু আমাদের নামটা শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার এই দায়িত্ববোধ, আমি ত্যাগ বলবো না, তার এই দায়িত্ববোধ এবং ছাত্রছাত্রীদের প্রতি নিবিড় এবং গভীর ভালোবাসা, এটা আসলে গোটা পৃথিবীতেই একটা ভালো ধরনের আবেদন তৈরি করেছে।
আমাদের আজকের যেটা আমরা বললাম যে আজকে আমাদের সময়ও শেষ, আমাদের নির্ধারিত 30 মিনিট সময় পার হয়ে গেছে। আজকে নেটটা খুব খারাপ আছে, দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা ঠিক মতো কাজ করছে না। যাক, এটাই হলো যন্ত্রের যন্ত্রণা, এইভাবেই আমাদের চলতে থাকতে হবে। পরে দেখব যে আমাদের কথাবার্তা কতটুকু মানে অন ইয়ারে আসলো। যাই হোক, আমি আগামী সকল শেষ সময়ে যারা যারা যেসব শ্রোতা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর সকলের সুস্বাস্থ্য কামনা করছি, মানসিক শান্তি কামনা করছি। আপনারা সবাই নিরাপদে থাকুন, অসুখ বিসুখ হচ্ছে তার থেকে মুক্ত থাকুন, এবং আমরা আবার আগামী নিক্ষণে, আগামী মঙ্গলবারের নিক্ষণে আবার আমরা আড্ডায় আসব। সেই পর্যন্ত সকলকে শুভ সন্ধ্যা।